ওকে, আমাদের হচ্ছে ক্লাস রেকর্ড শুরু হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে আবারও শুরু করি। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে আবার স্ক্রিনটা নিয়ে আসি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে প্রথম যে কবিতাটা নিয়ে কথা বলছি, কবিতাটার নাম হলো ফুটবল খেলোয়াড়। প্রথমে আমি কবিতার যিনি লেখক তার নামটা নিয়ে হচ্ছে একটা রিমাইন্ডার দিয়েছি, যে উদ্দিন বানানে কবিতাটা লিখেছেন হলো জসিমউদ্দিন, এবং উদ্দিন বানানে একটা হসন্ত আছে, এবং আমাদের দ্বিতীয় যে দটা সেটার মধ্যে একটা দীর্ঘিকার আছে। আমরা ম্যাক্সিমাম মূলত এই ভুলটাই করে থাকি, যে জসিমউদ্দিন বানানে আমরা এই উদ্দিন বানানটাতে ভুল করি। এবং আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে আমরা আসলে কিভাবে উদ্দিন বানানটা লিখি, আমরা নর্মালি আচ্ছা, ওকে, তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে উদ্দিন বানানে আমরা নর্মালি যে ভুলটা করি সেটা হলো, আমরা এইভাবে করে, তোমরা কি আমার লেখা দেখতে পাচ্ছ? ওকে, আমরা নর্মালি হচ্ছে উদ্দিন বানানে আমরা এইরকম দয় দ ইউজ করে থাকি। তো জসিমউদ্দিন বানানে কিন্তু এরকম কোনো দয় দ থাকবে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হসন্ত আছে এবং তারপরে দ্বিতীয় একটা দ আছে যেখানে হচ্ছে দীর্ঘিকার আছে। ওকে, এবার আমরা হচ্ছে কবিতাতে চলে যাই। এখানে আমরা ইমদাদ হক নামক একজন ফুটবল খেলোয়াড়ের ব্যাপারে জানি, যে এই ফুটবল খেলোয়াড় হচ্ছে অত্যন্ত জাত একজন খেলোয়াড় বা অত্যন্ত গুণী একজন খেলোয়াড়, এবং এই যে প্রতিদিন খেলার সময় তার যে প্রতিদিনের স্যাক্রিফাইস বা প্রতিদিনের যে ত্যাগ, সেগুলাই কিন্তু কবিতাটাতে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে, আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড় রয়েছেন, যিনি কিনা তার হাতে পায়ে শত আঘাতের এটা আমি, ওকে, আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড় রয়েছেন, যিনি কিনা হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার, এবং সন্ধ্যাবেলায় প্রতিদিন কি দেখা যায় যে তাকে পটি বেঁধে হাতে পায়ে এবং তিনি মালিশ মাখছে প্রতি গিটে গিটে। তার মানে কি আসলে, যে তিনি আসলে প্রতিদিন অনেক কষ্ট করছে তার এই যে ফুটবল খেলার অনুশীলনে বা প্র্যাকটিসে, এবং প্রতিদিন তাকে দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় সে হাতে পায়ে পটি বেঁধে বা ব্যান্ডেজ করে এবং প্রতিদিন বিছানাতে এসে তাকে মালিশ করতে হচ্ছে। এবং এই যে তার প্রতিদিনের খেলার সময় তার যে শত বাধা কিংবা তার এই যে এত কষ্ট, সেগুলো আসলে বিছানাতে সে যখন কাতরাতে থাকে কষ্টে যন্ত্রণাতে তখন আসলে প্রতিফলিত হয়। এবং বলা হচ্ছে যে মেসে, অর্থাৎ তিনি যে জায়গাটাতে থাকেন সেখানকার যে চাকর আছে, সেই চাকর প্রতিদিন তাকে তার এই ভাঙা হাড়ে তাকে সেক দিচ্ছে, এবং সারা রাত তিনি শুধু ছটফট করছেন কেঁদে কেঁদে।
এবং তিনি তার যে মানে তার অন্যান্য যেই আশেপাশে যে বন্ধুরা আছে তারা প্রতিদিনই চিন্তা করে যে তিনি আসলে এই যে প্রতিদিন ফুটবল খেলার অনুশীলনে এত কষ্ট পাচ্ছেন, তিনি হয়তো একদিন হার মেনে যাবেন এবং তিনি হয়তো এই ফুটবল খেলাটা ছেড়ে দিবেন, কারণ প্রতিদিন তো আসলে এত কষ্ট করা সহ্য করা সম্ভব হয় না। তো সবাই মনে করে যে হয়তোবা 6 মাস পর তিনি একদিন পঙ্গু হয়ে যাবে এবং ফুটবল টিম তাকে হয়তোবা আর কোনোদিনই দেখতে পাবে না, কারণ এই যে প্রতিদিন দেখা যাচ্ছে যে তার হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে এবং প্রতিদিন তিনি হাজার হাজার ব্যথাতে কাতর হয়ে যাচ্ছেন। তো এত দুঃখ বা যন্ত্রণা তিনি হয়তো সহ্য করতে পারবেন না এবং একটা সময় তিনি হয়তোবা তার এই প্রিয় খেলা ফুটবল এটি হয়তোবা ছেড়ে দিবে। কিন্তু কি দেখা যায়, প্রতিদিনই সকালবেলা দেখা যায় যে তিনি তার ঘর থেকে ছুটে যান এবং তার শূন্য যে খাট সেটা পড়ে থাকে এবং টেবিলের উপর তার আসলে যত ওষুধের শিশিগুলো আছে সেগুলো যেন তাকে উপহাস করছে। উপহাস করা মানে কি, তাকে একদম ঠাট্টা করছে বা তাকে দেখে হচ্ছে মানে বিদ্রুপ করছে যে তার এই যে শত শত মালিশ বা শত শত তার এই যে যন্ত্রণা সেগুলো কোনো কিছুকেই আসলে সে আর মানে উপেক্ষা করে, সে সবকিছুকে উপেক্ষা করে প্রতিদিন সকালবেলা কিন্তু তার সেই ফুটবল খেলার অনুশীলনে সে ছুটে যাচ্ছে। অর্থাৎ সে তার শারীরিক যন্ত্রণা কিংবা তার এই যে প্রতিদিন এত কষ্ট হচ্ছে, মানসিক যন্ত্রণা, কোনো কিছুকেই সে আসলে পরোয়া করছে না এবং সে ছুটে যাচ্ছে তার সেই প্রিয় ফুটবল খেলার অনুশীলনের জন্য। এরপরে বলা হচ্ছে যে বাম পায়ে বল ড্রিবলিং করে। তোমরা কি জানো ড্রিবলিং শব্দের অর্থ কি? ইয়েস ম্যাম, ফুটবল খেলার একটি কৌশল, এক ধরনের কৌশল। Yes, very good. ফুটবল খেলার একটি কৌশল হলো ড্রিবলিং। তো বলছে যে আচ্ছা, yes, কেউ কিছু বলবে? Miss, it is a technique in football. Yes, it is a technique in football. আচ্ছা, ঠিক আছে। সরি, এটা ফুটবলের একটা স্কিল। Yes, ফুটবলের একটা স্কিল। ভেরি গুড। তো আমরা দেখি যে তিনি বাম পায়ে প্রতিদিন হচ্ছে বল ড্রিবলিং করছেন এবং ডান পা দিয়ে তিনি বলকে কিক করছেন, যেটাকে বলছে ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। তার মানে কি, তার এই যে প্রতিদিনের ভাঙা যে হাত পা, প্রতিদিনের এই ভাঙা হাত পা দিয়ে তিনি একদম সবকিছু বাজিমাত করে ফেলছেন, এরকম একটা ব্যাপার। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো, গোলের ভিতরে বল রে ছুড়িয়া দাও। তার মানে কি, তাকে বলা হচ্ছে যে তার এই যে প্রতিদিনের যে ভাঙা হাত পা সেগুলো যেন বজ্রের গতিতে চলছে এবং সে খুব ক্ষিপ্র গতিতে বা খুব কুইক সে তার পা চালাচ্ছে এবং গোলের ভেতরে তিনি কি করছেন, বলটাকে ছুড়ে দিচ্ছেন। তারপরে বলছে যে গোল 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 চারদিক হতে ওঠে কোলাহল, ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায় দল, গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। অর্থাৎ তিনি প্রতিদিন এই ভাঙা পায়ে ফুটবল খেলতে যান এবং সেখানে তিনি সর্বোচ্চ স্কোর অর্জন করে বিজয় ছিনিয়ে আনেন। তারপরে বলা হচ্ছে যে আচ্ছা, তোমরা কি এই শব্দটার অর্থ জানো? পণ, পণ, জীবনের পণ, শপথ। শপথ, এক্স্যাক্টলি। পণ শব্দের অর্থ কি? পণ শব্দের অর্থ হলো শপথ বা কোন একটা প্রতিজ্ঞা নেওয়া। তো তিনি আসলে মরণের পণ নিয়েছেন। মরণের পণ শব্দটার অর্থ কি, যে তিনি হয় বাঁচবেন নয়তো মরবেন, কিন্তু ফুটবল খেলা তিনি কখনো ছাড়বেন না, ফুটবল খেলা তিনি চালিয়ে যাবেন এবং তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ফুটবলে তার সব থেকে বেস্ট শট বা বেস্ট মানে পারফরমেন্সটা উনি দিতে চাচ্ছেন। এটাকে বলছে যে জীবনের পণ মরণের পণ, এবং তার যত বাধা আছে সব বাধা তিনি ডিঙিয়ে বা পার করে তিনি তার বিজয় ছিনিয়ে আনবেন। এরপরে বলা হচ্ছে যে দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে, মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি,
বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। অর্থাৎ প্রতিদিনের মতো আবারও তিনি তার খেলা শেষ করে তিনি মেসের ঘরে ফিরে আসলেন এবং তার মেসের যে চাকর আছে সে হয়রান হয়ে যায় তার পায়ে মালিশ করতে করতে। এবং আসলে প্রতিটা দিনই ইমদাদ হকের একটা বেঘুম দিন কাটে। বেঘুম মানে কি, মানে নিদ্রা নেই, ঘুম নেই, এরকম একটা দিন কাটে। কারণ তিনি পায়ের যন্ত্রণাতে, হাতের যন্ত্রণাতে প্রতিদিনই কাতরাতে থাকেন এবং তার ঘুম হয় না রাতের বেলা। এবং সকালবেলা সবাই যখন দৈনিক পত্রিকা খোলে তখন সবাই আবার মহা কলরবে খুশি হয়ে ওঠে। কেন? কারণ ইমদাদ হক আগের দিন যে ফুটবল খেলাটা খেলেছে এবং তার পারফরমেন্স এতটা দুর্দান্ত হয়েছে যে পরের দিন দৈনিক যে পত্রিকাগুলো আছে সেগুলোতে সেই খবর ছাপা হয় এবং সেগুলো সকলের নজরে আসে এবং সবাই মহা খুশিতে ফেটে পড়ে বা মহা কলরব করতে থাকে। যেটা এখানে বলা হচ্ছে যে সকালে সকালে দৈনিক খুলি মহা কলরব করে। অর্থাৎ সকালবেলা আমরা যখন দৈনিক পত্রিকাটা খুলি তখন চারদিকে একদম হই হুল্লোড়, কলরব, শোরগোল পড়ে যায়। কারণ ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। অর্থাৎ তিনি কাল এত দুর্দান্ত খেলেছে এটি আসলে সব সময় সব খেলোয়াড়ের ভেতরে দেখতে পাওয়া যায় না। অর্থাৎ আমরা যদি পুরো কবিতাটাকে আসলে একটু সাম আপ করি বা পুরো কবিতার আমি যদি তোমাদেরকে একটা সারমর্ম বলি তাহলে দেখা যাচ্ছে যে কবিতাটাতে আসলে ইমদাদ হক নামে একজন খেলোয়াড়ের কথা বলা হচ্ছে, যিনি তার জীবনের শত বাধা, বিপত্তি, ত্যাগ, তিতিক্ষা সবকিছু তিনি পার করেছেন কেবলমাত্র ফুটবল খেলার জন্য। এবং এই ফুটবল খেলার জন্য তাকে যে এত কষ্ট করতে হচ্ছে, তাকে যে এত স্যাক্রিফাইস করতে হচ্ছে, কোনো কিছুই আসলে তার কাছে বাধা মনে হচ্ছে না। কেন বাধা মনে হচ্ছে না? কারণ দিন শেষে তিনি যখন ফুটবল খেলার মাঠে যাচ্ছেন, অনুশীলন করছেন এবং খেলার দিন তিনি যখন খুব ভালো একটা পারফরমেন্স করছে এবং পরের দিনের পত্রিকাতে তার নাম উঠছে, তার ছবি ছাপা হচ্ছে, এই যে ফুটবল খেলার এই যে একটা আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তি বা তার পারফরমেন্স যে মানুষজনকে আসলে এতটা আনন্দিত করছে, এই স্যাটিসফ্যাকশনটা আসলে তাকে তার শারীরিক যে যন্ত্রণা সেটাকে মানে পার করতে বা সেই বাধাটাকে অতিক্রম করতে কিন্তু সাহায্য করছে। অর্থাৎ তুমি জীবনে আসলে যত কষ্ট করবে তত কিন্তু তুমি তোমার সাকসেসটা অর্জন করতে পারবে। তুমি যদি জীবনে কষ্ট না করো তাহলে কিন্তু তুমি কখনো সাকসেসফুল হতে পারবে না তোমার জীবনে। এবং আমরা দেখি যে আমরা যারা স্টুডেন্ট আছি, এই যে তোমরা এখন পড়াশোনা করছো, তোমাদের অনেক কষ্ট হচ্ছে তাই না? প্রতিদিন স্কুলে যাচ্ছো, আবার এসে কোচিং করছো, ক্লাস করছো, হোমওয়ার্ক করছো, অনেক কষ্ট করতে হচ্ছে। কিন্তু এই যে সবগুলো কষ্ট আমাদের কিন্তু একটা রেজাল্ট পায় বা আমরা সবগুলো কষ্ট আসলে আমাদের কাছে আর কষ্ট মনে হয় না যখন আমরা দেখি যে আমরা পরীক্ষায় ভালো ফলাফল করছি বা আমার কোনো একজন শিক্ষক আমার রেজাল্ট নিয়ে বা আমার পারফরমেন্স নিয়ে খুশি হয়েছে, আমাকে প্রেইজ করছে বা আমাকে বাহবা দিচ্ছে, শাবাশি দিচ্ছে, তখন কিন্তু আমাদের আর কোনো কষ্ট মনে হয় না। অর্থাৎ এই পুরো কবিতাটা থেকে আমরা শিখলাম যে জীবনে যদি ভালো কিছু করতে হয় তাহলে সেটার পিছনে আমাদেরকে লেগে থাকতে হবে এবং সেটার জন্য আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে? কোনো একটা জায়গা বুঝতে পারোনি বা কোনো লাইন বুঝতে পারোনি তোমরা? নো মিস। ওকে, ভেরি গুড, ঠিক আছে। এখন আমাদের এখানে বেশ কিছু অনুশীলনী আছে। তোমরা আমাকে একটু বলো যে এই অনুশীলনীগুলো শেষ করা হয়েছে কিনা, একদম সবগুলো? জি ম্যাম। Yes, ma'am. ওকে, Miss. ইয়েস মিস। Me. হ্যাঁ বলো আমাকে। মহাকলরব অর্থ কি? আচ্ছা, মহাকলরব অর্থ হচ্ছে মহা শোরগোল, অর্থাৎ চারদিকে একদম বেশ হইচই পড়ে গিয়েছে এরকম। কারণ দৈনিক পত্রিকাতে তার যখন ছবি ছাপা হলো চারদিকে একেবারে শোরগোল পড়ে গিয়েছে, হই হুল্লোড় শুরু হয়েছে, খুব খুশির একটা, আনন্দের একটা পরিবেশ চারদিকে বিরাজ করছে। এই জিনিসটাকে খুব হই হুল্লোড় করাকে বলা হয় হচ্ছে মহাকলরব করা। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি মিস। ওকে, ঠিক আছে। ওকে, সো তোমাদের যেহেতু এখানকার অনুশীলনীগুলো শেষ করা হয়েছে, আমি এখন জাস্ট ছোট ছোট কিছু অনুশীলনী তোমাদেরকে একজন করে জিজ্ঞেস করি, তোমরা আমাকে একটু উত্তর দাও, কেমন?
আমি তোমাদেরকে হচ্ছে নাম ধরে ধরে যাকে জিজ্ঞেস করব সে আমাকে সেটার উত্তর দিবে, তাহলে আমাদের একটা রিভিশন হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমি দেখতে পাচ্ছি ফারহান, তুমি আমাকে বলো যে কত শব্দের অর্থ কি? মিস আমি হ্যাঁ ফারহান, তুমি কি জানো কত কত শব্দের অর্থ কি? আঘাত। কত শব্দ আঘাত। আঘাত। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আমি দেখতে পাচ্ছি নিপাকে। নিপা আমাকে বলো তো, এই যে 3 নম্বরে আমাদের খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো, এখানকার প্রথমটা ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ড্যাশ রয়েছে, কি রয়েছে? ক্ষত। ক্ষত। ওকে, ভেরি গুড। তারপরে হলো আমাকে তাওসিয়া বলো, টেবিলের উপর ড্যাশ শিশিগুলো রাখা আছে। টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। গুড, টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। ওকে, ফাইজান আমাকে বলো তো, ড্যাশ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। মিস এখানে হবে মহাকাল বজ্র পড়ার শব্দে শিশুটি ঘুম ভেঙে গেল। বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আমাদের এখানে 3টা প্রশ্ন আছে। যেমন প্রথম প্রশ্ন বলা হয়েছে, প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? প্রভাত বেলায় আমাদের ফুটবল প্রথম খেলোয়াড় প্রশ্ন। ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কারণ সে সকালবেলা মাঠে প্র্যাকটিস করতে চলে গেছে। আচ্ছা, কে উত্তরটা দিলে? ম্যাম আমি সামিন হায়দার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা হচ্ছে 2জন হ্যান্ড রেজ করেছো। আনফাল বলো কি বলতে চাও? মিস এখানে প্রভাত বলতে চাই খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য হয়ে পড়ে আছে মিস কারণ তিনি মাঠে খেলতে গিয়েছেন। ওকে, হ্যাঁ, ইমদাদ হকের প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের প্রভাত বেলায় বিছানা শূন্য পড়ে আছে কারণ তিনি মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন। টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে কেন উপহাস করছে? টেবিলের ওপর ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কারণ কবি আসার অনেক আগেই ইমদাদ হক মাঠে খেলতে চলে গিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কবি আসার অনেক আগে টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কারণ ইমদাদ হক ভোরবেলা সকালে অনুসরণ করতে চলে যায়। কবি যখন ইমদাদ হকের ঘরে আসে তখন সে তাকে দেখতে পায় না, শুধু টেবিলের উপরের মালিশের শিশুগুলো দেখতে পায়। তাই কবির মনে হয় যে মালিশের শিশুগুলো তাকে উপহাস করছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো আমি আশা করছি, হ্যাঁ, আর কেউ কিছু বলছো? ইমদাদ হক ব্যথাকে উপেক্ষা করে মাঠে অনুশীলন করতে চলে যাওয়ায় কবির মনে হলো ছোট বড় মালিশের শিশুগুলো কবিকে উপহাস করছে। ভেরি গুড সামিন। ইমদাদ হক মাঠে খেলতে যাওয়ার জন্য তার মনে হচ্ছে যে টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশিগুলো যেন কবিকে উপহাস করছে, অর্থাৎ মালিশের শিশি, তার শারীরিক যন্ত্রণা, কোনো কিছুই আসলে তাকে খেলাতে অনুশীলন করানোর জন্য বা মাঠে যাওয়ানোর জন্য আসলে বাধা দিতে পারছে না। এজন্য বলা হচ্ছে যে টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশিগুলো কবিকে উপহাস করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি। তোমরা আমাকে গ নাম্বারটা বলো তো, পরের লাইনটা কি হবে? গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। ইয়েস,
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। অর্থাৎ তিনি তার ভাঙা পা দিয়ে বিজয় অর্জন করেছেন। আচ্ছা, আমরা এরপরে চলে যাব হলো আমাদের পরবর্তী চ্যাপ্টারে। আচ্ছা, পরের চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কবি পরিচিতিতে আসি। জসিমউদ্দিনকে কি আমরা সবাই চিনি? জসিমউদ্দিন কিন্তু বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় লেখক। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কেবল প্রশ্ন না, কারো কোনো কিছু বলতে ইচ্ছা করলে তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে রাখবে। আমি প্রতিটা চ্যাপ্টার শেষ করে কমেন্ট বক্স একবার করে চেক করব, যে পুরো চ্যাপ্টার নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে জসিমউদ্দিন আমাদের বাংলাদেশের অত্যন্ত একজন জনপ্রিয় লেখক, এবং তিনি জন্মগ্রহণ করেছেন কত তারিখে দেখো, তিনি 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। এবং তাকে কি বলা হয়? তাকে কিন্তু পল্লী কবি বলা হয়। তাকে পল্লী কবি বলা হয়। তাকে পল্লী কবি বলা হয়, এক্স্যাক্টলি। কেন পল্লী কবি বলা হয়? কারণ তিনি তার কবিতাগুলোতে গ্রামের মানুষ, গ্রামের প্রকৃতি, এগুলো নিয়েই আসলে বেশি কবিতা তিনি রচনা করেছেন। এজন্য তাকে পল্লী কবি বলা হয়, বা আমাদের এই যে পল্লী গ্রাম রয়েছে সেখানকার কবি বলা হয়, তাকে মাটির কবি বলা হয়। কারণ তিনি তার প্রতিটা কবিতাতে গ্রাম বাংলার জীবন, গ্রাম বাংলার রূপবৈচিত্র্য, গ্রাম বাংলার জনপদ, সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন, তাই তাকে বলা হয় পল্লী কবি। তারপরে বলা হচ্ছে যে জসিমউদ্দিন ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর কবিতা রচনা করেছেন। তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর। তোমরা কি জানো আত্মজীবনী কি? বলো তো আত্মজীবনী কি? নিজেকে নিয়ে লেখা। ম্যাম নো ম্যাম, ওনার জীবন সম্পর্কে সম্পূর্ণটা লেখা আর কি। Yes, miss. I think it means autobiography. আত্মজীবনী মানে ওনার জীবন সম্পর্কে লেখা পুরোটা। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো কার কি মনে হচ্ছে আত্মজীবনী শব্দের অর্থ কি। আমি একটু দেখি কে কি বলছো। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে লিখতে থাকো, আমি একটু বাকিটা বলতে থাকি, কেমন? আমি একটা শেষ করে তোমাদের কমেন্ট গুলো দিচ্ছি। Miss, I have a question. ইয়েস, বলো। Miss, I was disconnected. So what is if you do you give any classwork? মিস, আত্মজীবনী মানে হচ্ছে নিজের জীবনের বায়োগ্রাফি, মানে যে কোনো মানুষের একজন বায়োগ্রাফি। আচ্ছা, আমি একজন একজন করে আসছি। আত্মজীবনী মানে কি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে থাকো। আত্মজীবনী মানে অটোবায়োগ্রাফি, জীবনের অটোবায়োগ্রাফি। আচ্ছা, অটোবায়োগ্রাফি, ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে হচ্ছে কমেন্টে লিখতে থাকো। আর যে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলে, আমাদের ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, আমরা হচ্ছে রেকর্ডের লিংকটা প্রোভাইড করে দিব। তুমি একটু কষ্ট করে সেই রেকর্ড থেকে ক্লাসের যে অংশটা তুমি মিস করেছো ওই অংশটা দেখে নিতে পারবে, ঠিক আছে? মিস, আপনি কি এতক্ষণ কিছু লিখিয়েছেন? না, আমি এতক্ষণ কোনো কিছু লিখাইনি। আমরা জাস্ট ওরালি হচ্ছে সবাই মিলে একটা মিউচুয়াল ক্লাস করছি, এবং সবাইকে আমি একজন একজন করে জিজ্ঞেস করছি, এবং সবাই মিলে আমরা উত্তর দিচ্ছি। আমি কোনো কিছু এখনো লেখাইনি। Any other question? ওকে, সো তোমরা অনেকে হচ্ছে অনেক কিছু লিখেছো, অটোবায়োগ্রাফি লিখেছো ম্যাক্সিমাম, আমি দেখতে পাচ্ছি। তাহজিব, মিহরান, ফারহান, তারপরে সামিন লিখেছো যে আত্মজীবনী মানে নিজের সম্পর্কে লিখা। নাজিবা লিখেছো বলতে নিজের সম্পর্কে বলতে মানে কোন ব্যক্তি সম্পর্কে লেখা আর কি।
কোনো ব্যক্তি সম্পর্কে লেখা আছে, ঠিক আছে। তারপরে আমি দেখতে পাচ্ছি নিপা লিখেছো অটোবায়োগ্রাফি, তারপরে শারজিল লিখেছো যে নিজের জীবন বা কল্পনা, কল্পনা কোনো, আচ্ছা মানুষের জীবন সম্পর্কে লেখা। সোহানা লিখেছো নিজের জীবনের কাহিনী। আচ্ছা ইশরাক লিখছো সেইং অ্যাবাউট সামওয়ান। ওকে, অটোবায়োগ্রাফি। ওকে, ঠিক আছে। আমি তোমাদের অ্যান্সার গুলো আবারও দেখবো কমেন্ট বক্স থেকে। আত্মজীবনী বলতে আসলে অটোবায়োগ্রাফি বোঝায়, ইংলিশে বলা হয় অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি। বায়োগ্রাফি বলতে বোঝায় জীবনী, এবং আত্মজীবনী মানে হচ্ছে বায়োগ্রাফি, বা অটোবায়োগ্রাফি হচ্ছে আত্মজীবনী। আত্মজীবনী বলতে আমরা নর্মালি হচ্ছে কোন একজন মানুষ যখন নিজের জীবন নিয়ে লিখে তাকে আমরা আত্মজীবনী বলে থাকি, এবং জীবনী বলি আমরা মূলত কেউ যখন আরেকজন মানুষ সম্পর্কে লিখে। ওকে, তো যেটা বলছিলাম যে আত্মজীবনী বলতে বোঝাচ্ছে অটোবায়োগ্রাফি, এবং জীবনী মানে হলো শুধু বায়োগ্রাফি। আমি যখন তোমার জীবন কাহিনী নিয়ে লিখবো সেটা হয়ে যাবে হলো বায়োগ্রাফি, আর তুমি যখন তোমার নিজের লাইফ স্টোরি গুলো লিখবে তখন সেটা হয়ে যাবে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আছে। বিখ্যাত কবিতা হলো কবর, এবং কাব্যগ্রন্থ হলো নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, এবং ছোটদের জন্য তার লেখনী হলো ডালিম কুমার, হাসু এবং এক পয়সার বাঁশি। তিনি 1976 খ্রিস্টাব্দের 13ই মার্চ ঢাকাতে মৃত্যুবরণ করেন। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার, বীরের রক্তে স্বাধীন এ দেশ, এটাতে। গল্পটাতে যাওয়ার আগে তোমরা আমাকে বলো যে বাংলাদেশের বীরশ্রেষ্ঠ কয়জন? 7 জন। 7 জন। ওকে, কেন তাদেরকে বীরশ্রেষ্ঠ বলা হয়? তাদের যারা যুদ্ধের জন্য তারা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছে, তাই তারা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা আমাকে আবার একটু কমেন্টে লিখে জানাও। সবাই একসাথে বললে আমি বুঝতে পারবো না। সবাই আবার কমেন্টে যাও, কমেন্টে লিখে দাও আমাকে যে বীরশ্রেষ্ঠ কাদেরকে আমরা বলি। ম্যাম তারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে চায়। ওকে, দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে তাই, ঠিক আছে। আচ্ছা, যারা যারা হ্যান্ড রেজ করেছো, কে কে করেছো দাঁড়া আমি একটু দেখি। হ্যাঁ বলো, মিহিরান বলো তো। So, Miss, there were 4 awards given to 676 people, different people, and there were 4 like types: Bir Uttam, Bir Bikram, Bir Pratik, and the highest level was Bir Shrestha. It was only given to 7 people. How they died and how brave they were, because their limit of bravery was a lot. So that's why they were given the title of Bir Shrestha. ইয়েস ম্যাম। ম্যাম তাদের 4টি উপাধিতে ভূষিত করেছিল: বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। They showed bravery, daring, nerve, and chivalry. That's why. ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুইজনকেই। যারা যারা অ্যান্সার দিয়েছো তাদের সবাইকে, আমি অনেককে হয়তো বা দেখতে পাচ্ছি না তাই আমি নাম ধরে বলতে পারছি না, বাট যারা যারা অ্যান্সার দিয়েছো সবাইকে থ্যাংক ইউ। আনফাল, তুমি কি কিছু বলতে চাও? Yes, miss. Miss, যাদের
আনফাল, তোমাকে আমরা শুনতে পাচ্ছি না। মিস যেসব বীরের মুক্তিযুদ্ধে ম্যাম ওর কথা অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। আনফাল, তোমার কথা অনেক আস্তে আসছে, তুমি মনে হয় মাইক্রোফোন থেকে একটু দূরে। আচ্ছা মিস আমি দেখছি। আচ্ছা আনফাল, তুমি কিছু বলতে চাইলে আমাদেরকে কমেন্টে লিখে জানাও, কেমন? ওকে। তোমরা হচ্ছে কে কি লিখেছো দেখি তো। আচ্ছা, অনেকে লিখেছো মুক্তিযুদ্ধে অধিক সাহসিকতার জন্য যারা যুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য দেশে মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া হয়েছিল। সোহানা লিখছো বিশেষ ভূমিকা রাখার জন্য। ইশরাক লিখছো the people who gave their lives for their own country or motherland are called বীর শ্রেষ্ঠ. They were given the title for their great bravery. ফাইজা লিখছো বিশেষ ভূমিকা রাখার জন্য। আচ্ছা, আমার নাম পরিচয় এগুলো হচ্ছে আমি একদম ক্লাসের শেষে দিব, এবং তোমাদের থেকেও তোমাদের পরিচয় নিব। তোমাদের সবার সাথে ক্লাসের লাস্টে আমি কথা বলবো। আগে আমরা হচ্ছে একটু ক্লাসটা শেষ করি, তারপরে আমরা একটা ইন্ট্রোডাকশন ছোট করে করব, কেমন? ওকে মিস। ওকে। তো আমরা যে বীরশ্রেষ্ঠ বলতে আসলে বোঝাচ্ছে যে যারা তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছিল বা স্যাক্রিফাইস করেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের জন্য, তাদের সেই সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য বা সাহসিকতার একটা রিওয়ার্ড দেওয়ার জন্য আমরা হচ্ছে তাদেরকে 4টা খেতাবে ভূষিত করি। তার মধ্যে একদম সর্বোচ্চ সম্মানজনক খেতাব হলো বীরশ্রেষ্ঠ, এবং বাংলাদেশে 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছে। বীরশ্রেষ্ঠ ছাড়াও আমরা বীর প্রতীক, বীর বিক্রম, এই খেতাবগুলোতে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছিল সাহসিকতার সাথে তাদেরকে আমরা উপাধি দিয়ে থাকি, এবং তাদের সাহসিকতার আমরা সম্মান জানাই তাদের প্রতি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে সাইবা, আই গেস তুমি একটু আবার রিজয়েন করো, তাহলে হয়তোবা তুমি আমার কথা শুনতে পারবে। ওকে, আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। তো যে আমরা আজকে আমাদের সেকেন্ড যে চ্যাপ্টার সেটা হচ্ছে বীরের রক্তে স্বাধীন এ দেশ। এই বীরের রক্তে স্বাধীন এ দেশ এই গল্পটিতে আমরা একজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানবো, এবং মুক্তিযুদ্ধে তার সাহসিকতা সম্পর্কে আমরা জানি, যার নাম হলো নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদ শেখ একজন বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের একজন, এবং তিনি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন যুদ্ধ করতে চেয়ে। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, এবং তিনি নাটক, থিয়েটার, গানের প্রতি প্রচন্ড অনুরাগী ছিল। অর্থাৎ তিনি প্রচুর নাটকের কাজ করেছেন, গানের কাজ করতেন, থিয়েটার করতেন, এগুলোর প্রতি তার এক ধরনের আকর্ষণ কাজ করত। ম্যাম এবং আকর্ষণ বলা ছিল হচ্ছে কিন্তু যে করতে পারে না। ম্যাম আকর্ষণ ছিল কিন্তু করতে পারে নাই। আচ্ছা, আকর্ষণ ছিল কিন্তু উনি ওইভাবে বড় আকারে করতে পারেনি। উনি ওনাদের এলাকার যে ছোট পরিসরে নাটক, থিয়েটার গুলো অনুষ্ঠান মানে আয়োজন করা হতো, সেগুলাতে উনি ছোটবেলায় পার্টিসিপেট করেছিলেন, কিন্তু তারপরে ওটার বড় আকারে উনি কোনো কিছু করে উঠতে পারেনি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেল এবং বদলে গেল তার জীবন। তিনি যোগ দিলেন কোথায়? তিনি কিন্তু ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দিয়েছেন। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছো বলো, তোমাদের প্রশ্ন বলো। ফাইজান, ফাইজান, আমি তোমাকে শুনতে পাইনি। মিস থিয়েটার তো কি? আচ্ছা, থিয়েটার মানে হচ্ছে মঞ্চ নাটক। নর্মালি হচ্ছে থিয়েটারে বা যে কোনো মঞ্চে কোনো একটা নাটক যদি অভিনয় করে পরিচালনা করা হয়, তখন সেটাকে আমরা নর্মালি থিয়েটার বলি।
এখনো কিন্তু বেশ অনেক জায়গাতে হচ্ছে মঞ্চ নাটক, থিয়েটার এগুলো কিন্তু হয়ে থাকে। আমরা ওই যে স্কুলে মাঝে মাঝে এরকম হয় না যে তোমরা নাটক অর্গানাইজ করো যে কোনো কালচারাল প্রোগ্রামে, ওগুলো কিন্তু এক ধরনের থিয়েটার, যেখানে আমরা অভিনয়ের মাধ্যমে একটা নাটক হচ্ছে আমরা টেলিকাস্ট করি এবং প্রচুর অডিয়েন্স থাকে যারা হচ্ছে ওই নাটকগুলো দেখে মঞ্চ থেকে। আচ্ছা নিপা। ম্যাম অনুরাগ কি? অনুরাগ মানে হচ্ছে প্রবল আকর্ষণ বা ভালোবাসা। নাটক, থিয়েটার, গান এগুলোর প্রতি তার প্রচুর ভালোবাসা ছিল বা তার প্রচুর আকর্ষণ ছিল, তার ভালো লাগতো এই জিনিসগুলো। তাজিব। যেমন তাহজিব। আচ্ছা মিস, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, কিছু ইম্পর্টেন্ট বলছিলাম। আচ্ছা আচ্ছা, ডিসকানেক্টেড হয়ে গিয়েছো না, আমরা কোনো ক্লাস ওয়ার্ক করিনি, আমরা হচ্ছে এখন পড়ছি বীরের রক্তে স্বাধীনে দেশ, এই চ্যাপ্টারটা আমরা ওভারঅল রিভিশন করছি। আনফাল। আনফাল তুমি কি কিছু বলতে চাও? ম্যাম ও বলছে আচ্ছা আনফাল কিছু বলতে চায়, ঠিক আছে ওকে। তো আমরা আমাদের চ্যাপ্টারে চলে যাই। এখানে 1971 সালের 5ই সেপ্টেম্বরের কথা বলা হয়েছে এবং যশোরের একটা ক্যাম্পের কথা বলা হয়েছে। ক্যাম্পের নাম হলো ছুটিপুর, যেখানে টহল দিচ্ছে হলো 5 জন মুক্তিযোদ্ধা। কোথায় টহল দিচ্ছে? গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছে এবং তাদের নেতৃত্বে কে ছিলেন? ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ছিলেন। মোহাম্মদ শেখ ম্যাম। এবং রাজাকাররা কি করেছিল? পাকিস্তানি রাজাকাররা মানে রাজাকারদের সহায়তায় পাকিস্তানিরা এই মুক্তিযোদ্ধাদের দলটাকে একেবারে ঘিরে ফেলেছিল 3 দিক দিয়ে। এবং সেখানে অসীম সাহসী মুক্তিযোদ্ধা একজন ছিলেন, তার নাম কি ছিল? নান্নু মিয়া। প্রতিপক্ষের অর্থাৎ অপোজিট যেই দল আছে সেই দলের একটা গুলি তার পায়ে এসে তার গায়ে এসে লাগে এবং নূর মোহাম্মদ তখন কি করেন? এই যে নান্নু মিয়া মুক্তিযোদ্ধা, তাকে এক হাতে কাঁধে তুলে নেন এবং অন্য হাত দিয়ে তিনি গুলি চালাতে থাকেন এবং কৌশল হিসেবে বারবার কি করতে থাকেন? নিজের অবস্থান পরিবর্তন করতে থাকেন। আচ্ছা তোমাদের কি কোনো আইডিয়া আছে যে কেন তিনি এই কাজটা করেন, যে তিনি তার নিজের অবস্থানের একটা পরিবর্তন করছেন? আমি একটু একজন করে জিজ্ঞেস করি। আমি একটু জিজ্ঞেস করি, দাঁড়াও আমি জিজ্ঞেস করছি। আমাকে হচ্ছে সাইবা বলো তো, কি মনে হয় তোমার যে কেন উনি আসলে নিজের অবস্থানের পরিবর্তন করছেন? সাইবা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ম্যাম আমি বলি। আচ্ছা হ্যাঁ বলো। ম্যাম তিনি বারবার তার জায়গা অবস্থা পরিবর্তন করছিলেন, কারণ তিনি তার সহকারী যোদ্ধাদের নিরাপদে অন্যদিকে সরে যেতে বলেছিলেন। তার সহকারী যোদ্ধা ছিলেন নান্নু মিয়া। নান্নু মিয়ার গায়ে একটা গুলি লেগে তিনি তাকে তার কাঁধে নিয়ে যাচ্ছে, তার কাঁধে নিয়ে যাচ্ছে তো কৌশল আর যাচ্ছেন, আর অন্য হাতে তিনি গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার তিনি নিজের জায়গা পরিবর্তন করছিলেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। থ্যাংক ইউ সাইবা, বলো। মিস আমি বলি। আচ্ছা যে বলছিলে বলো। হ্যাঁ সোহান বলো। এটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধের কৌশল। এটা তিনি বোঝাতে চাচ্ছেন যে মুক্তিযোদ্ধার সংখ্যায় কম না, অনেকজন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, এরকম একটা ধারণা দেওয়ার জন্য তিনি বারবার নিজের জায়গা পরিবর্তন করছিলেন। ওকে ভেরি গুড সোহান। তারপরে হচ্ছে আমি যদি আরেকজনকে জিজ্ঞেস করি, আমাকে হচ্ছে রাইসা তুমি বলো। সেটা হচ্ছে এক ধরনের কৌশল, যে পাকিস্তানিরা যেহেতু তাকে হচ্ছে গুলি না করতে পারে সেই জন্য সে কৌশল করে বারবার তার জায়গা অবস্থান করছিল।
আচ্ছা, অন্য কেউ আর কিছু বলতে চাও, মানে এনি আদার আইডিয়া যে কেন তারা এই কাজটা করছিল? হ্যাঁ বলো। ম্যাম, তিনি বারবার কৌশলের জায়গা পরিবর্তন করছিলেন। তিনি পাকিস্তানি সেনাদের ধারণা দিতে চেয়েছিলেন যে একজন নয়, অনেকজন মুক্তিযোদ্ধা একসাথে যুদ্ধ করছে, মানে মুক্তিযোদ্ধারও সংখ্যা কম নয়। ওকে, ঠিক আছে। যারা হ্যান্ড রেজ করেছো তারা কিছু বলতে চাও? বলো, একজন একজন করে বলো। ম্যাম, পাকিস্তানি সেনারা বাংলাদেশের সেনাদের চেয়ে বেশি ছিল, সেজন্য তিনি তাদের একটি ধারণা দিতে চেয়েছে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বেশি আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ নিপা। আর কেউ কিছু বলতে চাই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এখানে মূলত হচ্ছে এই যে তিনি তার অবস্থানের পরিবর্তন করেছিলেন, কেন করেছিলেন? প্রথমত উনি সবাইকে বোঝাতে যাচ্ছিলেন যে মুক্তিযোদ্ধারা আসলে সংখ্যাতে কম না, মুক্তিযোদ্ধারা সংখ্যায় অনেক, এবং মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম এরকম কোনো ধারণা যেন পাকিস্তানি বাহিনী না বুঝতে পারে, তার জন্য তিনি পাকিস্তানি বাহিনীকে আসলে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছিল, এবং এজন্য উনি বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকে। এবং একটা জিনিস চিন্তা করো যে পাকিস্তানি বাহিনী আসলে এক ধরনের কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিল, বা এক ধরনের পাজলড হয়ে গিয়েছিল, যে একবার তিনি লেফট সাইড থেকে গুলি করছেন, একবার তিনি রাইট সাইড থেকে গুলি করছেন, একবার তিনি ফ্রন্ট সাইড থেকে গুলি করছেন। তো এই যে তিনি বারবার তার নিজের জায়গার বা অবস্থানের একটা পরিবর্তন করছেন, এটার জন্য পাকিস্তানি বাহিনী এক ধরনের পাজলের মধ্যে পড়ে গিয়েছিল, বা এক ধরনের কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিল যে আসলে মুক্তিযোদ্ধা এখানে ঠিক কতজন আছে, মুক্তিযোদ্ধার আসলে কোন জায়গাটা থেকে অ্যাটাক করছে, বা কিভাবে তারা কি সামনে থেকে যুদ্ধ করবে নাকি পেছন থেকে এসে অ্যাটাক করবে। এই যে কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানি বাহিনী কিন্তু কনফিউজ হয়ে গিয়েছিল, এবং এতে করে তারা প্রপারলি যুদ্ধটাতে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছিল না। এবং এই যে বারবার তিনি তার অবস্থানের পরিবর্তন করছেন, এতে করে পাকিস্তানিরা মনে করছিল যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা অনেক এবং তারা যে কোনো জায়গা থেকে আসলে অ্যাটাক করতে পারে। এইভাবে করে তিনি এক ধরনের কৌশল আসলে অবলম্বন করেন, যেটা তার এই যুদ্ধটাতে জেতার জন্য অনেক বেশি কাজে এসেছিল। আচ্ছা, কিন্তু হঠাৎ করে যেটা হলো যে একটা মর্টারের গোলা এসে তার পায়ে লাগলো, এবং গোলার আঘাতে তিনি কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন তার পা, এবং তিনি বুঝতে পারলেন যে তার মৃত্যু আসলে খুব কাছাকাছি চলে এসেছে। এবং তাও এই যে মৃত্যু সন্নিকটে বা মৃত্যু তার কাছাকাছি চলে এসেছে, এটি জানা সত্ত্বেও তিনি কি করতে থাকেন? বারবার গুলি চালাতে থাকেন, এবং এক পর্যায়ে তিনি কিন্তু শহীদ হয়ে যান। এবং নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবে রক্ষা করেছিলেন তার সহযোদ্ধা যে মুক্তিযোদ্ধা ছিল তাদের জীবন। এবং সাহসী এই মুক্তিযোদ্ধা দেখো কত সালে জন্মগ্রহণ করেন? 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। নড়াইলের মহিষখোলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ এই পুরো গল্পটাতে আমরা দেখতে পাই যে নূর মোহাম্মদ শেখের আত্মত্যাগ বা নূর মোহাম্মদ শেখের স্যাক্রিফাইস, তিনি তার নিজের সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে কিন্তু বিপন্ন করে দিয়েছে, এবং তিনি জীবন বাজি রেখে অন্যজনের জীবন বাঁচিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, নিজের জীবন বাজি রেখে তিনি অন্যের জীবনকে বাঁচিয়েছিলেন। এবং তিনি কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা মুক্তিযুদ্ধের টেকনিক অবলম্বন করেছেন। তিনি তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানিদেরকে বিভ্রান্ত করেছেন যে মুক্তিযোদ্ধাদের আসলে সঠিক সংখ্যা কতজন, এবং এই বিভ্রান্তির মাধ্যমেও কিন্তু তিনি যুদ্ধে জয়ী হতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা আরেকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে জানবো, যার নাম হচ্ছে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তিনি 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারি গ্রামের সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলায় দারুণ দুরন্ত ছিলেন। দুরন্ত মানে কি? অত্যন্ত চঞ্চল স্বভাবের ছিলেন তিনি, এবং তিনিও কি করেছেন? ইপিআর বাহিনীতে যোগ দেন। ইপিআর এর ফুল ফর্ম কি? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রাইফেল।
বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মিস ইস্ট আচ্ছা, Miss, ইয়াস, কে বলছো বলো? it stands for East Bengal Regiment or East Bengal Rifles. মিস এটা ইস্ট পাকিস্তান মিস হোয়াটস আচ্ছা। देयर নেম? আমাদের বইয়ে Bengal EPR এর Regiment. নেম দেয়া আছে ইস্ট পাকিস্তান রাইফেলস, ঠিক আছে? নরমালি এটাকে আমরা ইস্ট পাকিস্তান রেজিমেন্টও বলে থাকি, এবং পরবর্তীতে হচ্ছে আমাদের যখন হচ্ছে এই বেঙ্গল ভূখণ্ড মানে বেঙ্গল রিজিয়নটাতে হচ্ছে ইপিআর কনস্ট্রাক্ট করা হয়, এবং তখন সেটার নাম হয়ে যায় হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা ইস্ট বেঙ্গল রাইফেলস। আগে বলা হতো ইস্ট বেঙ্গল রাইফেলস বা ইস্ট পাকিস্তান রাইফেলস, পরবর্তীতে সেখানে রাইফেলসটা চেঞ্জ করে রেজিমেন্ট হচ্ছে নিয়ে আসা হয়। যেহেতু আমাদের বইয়ে হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস আছে, সো ইপিআর এর যদি কখনো ফুল ফর্ম আমাদেরকে লিখতে দেয়, আমরা ইস্ট পাকিস্তান রাইফেলস লিখবো। আমি কি বোঝাতে পারলাম? সবার ক্লিয়ার? মিস এনি আদার কোয়েশ্চেন? মিস হোয়াটস ইওর নেম? হোয়াটস মাই নেম? আচ্ছা, ইয়েস মিস। আমার নাম হচ্ছে আরিশা সালসাবিল। আমি আচ্ছা, আমি ইন্ট্রো কি এখনই দিব? আচ্ছা, ছোট করে দেই, আমি পরে আবারও কথা বলবো তোমাদের সাথে। আমার নাম হচ্ছে আরিশা সালসাবিল। আমি ঢাকা ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করছি। হয়তোবা সামনের আমাদের যে নেক্সট বাংলার ক্লাসগুলো হবে আমি সেগুলো কন্ডাক্ট করব। তোমাদের অন্য যে মিস আছে উনিও থাকবেন, সাথে আমিও থাকবো। আমার স্কুল এবং কলেজ দুইটাই ছিল বিকর্নেসন স্কুল অ্যান্ড কলেজ। আমি ওখান থেকে এসএসসি এবং এইচএসসি দিয়েছি, এবং এখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি। মিস আমিও ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে পড়ি। কে? নামটা বলো তো, আমি দেখতে পাচ্ছি না তোমাকে। মিস রাইসা। রাইসা, ওকে, আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস শেষে তোমরা কে কোন স্কুলে পড়ো আমি যখন প্রেজেন্ট নিব, আমি একজন একজন করে জিজ্ঞেস করবো, এবং তখন আমাদের একটা ওভারঅল ইন্ট্রো হয়ে যাবে। Miss, সরি, হ্যাঁ হ্যাঁ বলো। কেউ কিছু বলছিলেন? মিস আপনি কোন ব্রাঞ্চে পড়েছেন? আচ্ছা, আমি হচ্ছে বিকর্নেসার মেইন ব্রাঞ্চে ছিলাম, বেইলি রোড ব্রাঞ্চে ডে শিফটে। রাইসা, তুমি কোন ব্রাঞ্চে? মিস আমিও মেইন ব্রাঞ্চ। ওকে, ঠিক আছে। মিস আপনি এক্স ক্যাডেট? না, আমি এক্স ক্যাডেট না। আমার স্কুল কলেজ দুইটাই বিকর্নেসা ছিল। আমি এক্স ক্যাডেট না, কিন্তু আমি ক্যাডেট এক্সাম দিয়েছিলাম। আমি হচ্ছে আমার আইসাইটের জন্য ভাইভাতে মানে বাতিল হয়েছি। আচ্ছা, আমাদের বাকি যে প্রশ্ন আমরা ক্লাস শেষে আবার কথা বলবো। আমরা ক্লাসে ফিরে যাই। আমরা পড়ছিলাম হলো নূর মোহাম্মদ শেখকে নিয়ে, এবং তারপরে আমরা দেখছিলাম মুন্সি আব্দুর রউফ। তিনি হচ্ছে বোয়ালমারী থানাতে জন্মগ্রহণ করেন, ফরিদপুর জেলার। ছোটবেলায় তিনি দারুণ দুরন্ত ছিলেন এবং তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এই যে বাচ্চারা, তোমরা হচ্ছে এই জায়গাটা খেয়াল করো। আমি যেটা একটু আগে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু ইপিআর বলতে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট বা ইস্ট পাকিস্তান রাইফেলস বোঝাচ্ছিল, এবং পরবর্তীতে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো এবং বাংলাদেশ একটা নতুন স্বাধীন দেশ হবার জন্য যুদ্ধ শুরু করে, তখন কিন্তু ইপিআর এর নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হয়ে যায়। অর্থাৎ ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে সেটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পরিণত হয়। অর্থাৎ বাঙালি যারা ছিল তারা কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তৈরি করে, এবং সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের
তত্ত্বাবধানে আমাদের মুক্তিযুদ্ধগুলো কিন্তু পরিচালিত হয় এবং সেখান থেকে তারা হচ্ছে যুদ্ধগুলো কন্ডাক্ট করা শুরু করে বা পরিচালনা করা শুরু করে। হ্যাঁ বলো। তাহলে তখন কি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা ইস্ট বেঙ্গল রাইফেলস কে শর্ট ফর্মে EBR বলতো? আচ্ছা, হ্যাঁ, শর্ট ফর্মে আমরা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে EBR বলতে পারি। ইস্ট, বি ফর বেঙ্গল, আর হচ্ছে আর দিয়ে হচ্ছে আমরা রেজিমেন্ট। আগে যেটা ছিল EPR, কিন্তু ওই শর্ট ফর্মটা আমরা আসলে খুব একটা ইউজ করি না। আমরা ওই EPR এর ফর্মটাই ইউজ করি, কিন্তু সেখানে পাকিস্তানের জায়গাতে আমরা বেঙ্গল রেজিমেন্ট নিয়ে এসেছি। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম যদি কোশ্চেন থাকে 1943 সালে EPR এর পূর্ণরূপ কি ছিল, তখন কি আমরা লিখবো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট? আচ্ছা না, 1943 সালে কিন্তু EPR এর ফুল ফর্ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল না। 1943 সালে উনি জন্মগ্রহণ করেন, পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতায় তিনি যুদ্ধ শুরু করে। তো 1943 সালে তার জন্মের সময় সেটা কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল না। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন হচ্ছে ইস্ট পাকিস্তান রেজিমেন্টটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পরিণত হলো। মানে তখন হচ্ছে তোমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টও ছিল, আবার ইস্ট পাকিস্তান রেজিমেন্টও ছিল। পাকিস্তান রেজিমেন্টে হচ্ছে যারা পাকিস্তানের সৈনিক ছিল তারা সেখানে থেকে যুদ্ধ করছিল, এবং বাঙালি যে সৈনিক ছিল তারা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে যুদ্ধ করছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিন্তু মুক্তিযুদ্ধের পরে শুরু হয়েছে। তো 1943 সালে কিন্তু EPR বা ইস্ট বেঙ্গল, মানে EPR না, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিন্তু 1943 সালে শুরু হয়নি, তখন ছিল ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। মিস, I have a question. ইয়েস মিস, ল্যান্স নাইট বলতে কি বোঝায়? ম্যাম ল্যান্স নাইট একটা পদবি। একটা পদবি। ওকে, হ্যাঁ, তোমার বন্ধুরা তোমার অ্যান্সার দিয়ে দিয়েছে। ল্যান্স নায়ক হচ্ছে একটা পদবি বা একটা ডেজিগনেশন। সেখানে উনি কি করতেন, মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেছিলেন। অর্থাৎ ওদের যে বড় বড় কেউ কি কিছু বলছো ম্যাম? ট্যাঙ্ক। হ্যাঁ, বড় বড় যে ট্যাঙ্ক গুলো ছিল, মেশিন গান গুলো ছিল, সেগুলো চালাতে উনি অত্যন্ত পারদর্শী ছিলেন এবং এজন্য তিনি অনেক সুনাম অর্জন করেছেন। সেটাকে বলা হচ্ছে যে মেশিন চালক হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন। হ্যাঁ বলো, কে কি বলছো? Yes, Lance Naik a soldier who is Lance Naik should be Lance Corporal in the army. ওকে, আমি হচ্ছে মিহরানের কথা কেটে কেটে শুনছি। তুমি কি আমাকে একটু কমেন্টে জানাবে? আমি তোমার কমেন্ট দেখে নিব। ওকে, তো আমরা ব্যাক করি চ্যাপ্টারে। যেটা বলছিলাম যে তিনি হচ্ছে মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি যুদ্ধ করেন। এবং 1971 সালের 8ই এপ্রিলের একটা দিনের বর্ণনা দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে তিনি মুক্তিযোদ্ধারা ওই দিন পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করে এবং মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে এবং সাথে নিয়ে আসে 7টি স্পিড বোট এবং 2টি মোটর লঞ্চ। 7টি স্পিড বোট নিয়ে আসেন এবং 2টি মোটর লঞ্চ নিয়ে আসেন। তোমরা চাইলে বই আন্ডারলাইন করে রাখতে পারো এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো। তো স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত, তবুও মুক্তিযোদ্ধারা পালিয়ে যায়নি। আব্দুর রউফ নিজে দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করতে। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে লাগলো মানে কি, মানে পিছনে চলে যেতে লাগলো তারা, বা পিছিয়ে পড়তে লাগলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর, তিনি শহীদ হলেন।
বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। অর্থাৎ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাকিস্তানিদের 7টি স্পিডবোট এবং 2টি লঞ্চই অত্যন্ত সাহসিকতার সাথে কিন্তু ধ্বংস করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু হুট করেই বা হঠাৎ করেই পাকিস্তানিদের একটা গোলা এসে তার উপর পড়ে এবং তিনি শহীদ হয়ে পড়েন। হ্যাঁ বলো। হ্যালো, সরি আমি তোমাকে ম্যাম সে ওয়াশরুমে ম্যাম সে আমি একটু আবার বলো, আমি বুঝতে পারিনি। ওয়াশরুমে যেতে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান গো। Any other question? Okay, ঠিক আছে। মুন্সি আব্দুর রউফকে কোথায় সমাধিত করা হয়? ম্যাম এই যে রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটি জেলার বোর্ডবাজারের কাছে নানিয়ারচরের চিংড়ি খালের কাছাকাছি একটা টিলার ওপরে তাকে সমাহিত করা হয়। এন্ড লাস্টলি আমরা দেখছি বীরশ্রেষ্ঠ আরেকজন বীরশ্রেষ্ঠকে, যার নাম হলো বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। এবং বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন মারা যান হচ্ছে 1971 সালের ডিসেম্বরের 10 তারিখে, অর্থাৎ একদম আমাদের মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে। তিনি মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছিল। এবার খুলনা দখলই লক্ষ্য। ভৈরব নদী দিয়ে বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখে মুক্তিযুদ্ধের একদম শেষ প্রান্তে আমরা। তখন হচ্ছে মুক্তিযোদ্ধাদের 2টা নৌজাহাজ, একটা নৌজাহাজের নাম হলো বিএনএস পলাশ এবং আরেকটা নৌজাহাজের নাম হলো বিএনএস পদ্মা। তারা হচ্ছে মংলা বন্দর দখল করে এবং তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে ভৈরব নদী দিয়ে তারা খুলনার দিকে যাবে। তো জাহাজ দুটো যখন খুলনার কাছাকাছি চলে আসে, এরকম সময় একটা বোমারু বিমান থেকে, বোমারু বিমান মানে কি? যে সকল বিমান থেকে বোমা ছুড়া হয় তাদেরকে বলা হয় বোমারু বিমান। তো ওরকম একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপরে বোমা এসে পড়ে। এবং রুহুল আমিন কি ছিলেন? রুহুল আমিন ছিলেন হলো বিএনএস পলাশ নামক যে নৌযানটা ছিল সেখানকার ইঞ্জিন রুমে তিনি ছিলেন। ইঞ্জিন রুমের উপরে হঠাৎ করে বোমা এসে পড়ে এবং ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায়। তখন কি হয়? বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের ডান হাতটা উড়ে যায় বোমার আঘাতে এবং তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাতে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে তিনি নির্মমভাবে মৃত্যু হলো তার। অর্থাৎ তিনি কিন্তু যুদ্ধ করতে যেয়ে মারা যাননি, তিনি রাজাকারদের নির্মমতার শিকার হয়েছেন এবং রাজাকারদের হাতে তিনি মৃত্যুবরণ করেন। কত তারিখে মৃত্যুবরণ করেন? ডিসেম্বরের 10 তারিখে। হ্যাঁ বলো। ম্যাম রাজাকাররা তাকে গুলির বেয়নেট দিয়ে মারছে। রাজাকাররা Ma'am, I have a question. আরেকবার বলো। ম্যাম রাজাকাররা তাকে বন্দুকের একবারে নিচে একটা ছুরি থাকে, ওটা দিয়ে মানে বেয়নেট বন্দুকের নিচে যে রাজাকাররা তাকে বেয়নেট দিয়ে মেরেছে। হ্যাঁ, রাজাকারদের নির্মমতা বা ব্রুটালিটির শিকারে তিনি মৃত্যুবরণ করেন। Ma'am, I have a question. Yes. Ma'am, engine room artificer মানে এটা কি? পদবী মিস হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। গুলির সামনে ছুরির মতন একটা জিনিস থাকে, ওটাকে কি বেয়নেট বলে? ওটাকে বেয়নেট বলে, হ্যাঁ। Ma'am, what is engine room artificer?
আচ্ছা, এটাও একটা ডেজিগনেশন বা একটা পদবি। যেই নৌজাহাজগুলো ছিল, নৌজাহাজের ইঞ্জিন রুম গুলো যারা কন্ট্রোল করতো বা ইঞ্জিন রুমের কন্ট্রোলিং এ যারা কাজ করতো তাদেরকে বলা হয় ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার। ওকে, তো বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন নৌ জাহাজগুলোর ইঞ্জিন রুমের হচ্ছে কন্ট্রোলে ছিল এবং ইঞ্জিন রুমে এজন্য তিনি হচ্ছে কাজ করতেন। ইঞ্জিন রুমের যত ধরনের মেশিনারিজ গুলো আছে সেগুলোর দেখাশোনার দায়িত্ব বা সেগুলো কন্ট্রোল করার দায়িত্ব তার উপরে ছিল। মিস মেহরান কিছু বলতে চাই? হ্যাঁ মেহরান বলো। Miss, so engine room artificers are basically, well, one type of rank for Navy soldiers. So yeah, like lieutenant colonel, those are for officers. Major, those are for army. So we're talking about Navy, and there's not for officers. There's that's a rank for a soldier. ওকে, থ্যাংক ইউ মেহরান। হ্যাঁ, নেভিদের এখন একটা হচ্ছে ডেজিগনেশন হচ্ছে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন কিন্তু আমাদের এই সামরিক বাহিনীগুলো তখনও প্রপার ভাবে এস্টাবলিশ হতে পারেনি। তো তখন হচ্ছে যে সকল সোলজার নৌজাহাজগুলোতে কাজ করতো বা নৌজাহাজের পরিচালনার দায়িত্ব ছিলেন, তাদের মধ্যে যারা আবার ইঞ্জিন রুমের কন্ট্রোলিং এর কাজে নিযুক্ত ছিল তাদেরকে হচ্ছে আর্টিফিশিয়ার বলা হয়। এবং বর্তমানে আমাদের নেভিতে যারা কাজ করে এবং তারা যে সকল জাহাজে কাজ করে বা যুদ্ধ জাহাজে কাজ করে, সেই যুদ্ধ জাহাজের ইঞ্জিন রুমে আবার যারা দায়িত্ব পালন করে তাদের একটা ডেজিগনেশন হচ্ছে আর্টিফিশিয়ার বা ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার। থ্যাংক ইউ মেহরান এন্ড সবাইকে যারা যারা অ্যান্সার দিয়েছো। ওকে, তো দেখো বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনকে খুলনা শিপইয়ার্ডের কাছে হলো দাফন করা হয় বা সমাহিত করা হয় এবং তার জন্য সেখানে একটা স্মৃতি স্তম্ভ কিন্তু নির্মাণ করা হয়েছে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অনুশীলনী আছে। এই অনুশীলনীগুলো কি তোমাদের করা হয়েছে? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। আমাকে হচ্ছে একটা একটা করে একটু অ্যান্সার দাও। খ নম্বরে বলছে যে খুলনা ড্যাশ কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ ড্যাশ। Miss, খুলনা শিপইয়ার্ডের কাছে সাহিত্য আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। শিপইয়ার্ডের কাছে খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। মিস টিলা শব্দের অর্থ কি? টিলা শব্দের অর্থ হচ্ছে ছোট পাহাড়। ছোট পাহাড়ের মতো জায়গাকে আমরা নরমালি টিলা বলে থাকি। সিলেটে তোমরা যদি যাও বা রাঙামাটির দিকে যদি যাও, এরকম ছোট ছোট প্রচুর টিলা দেখা যায়। আচ্ছা, আমরা এখন একটা ছোট ক্লাস ওয়ার্ক করব। সেটা করব আমরা ফেব্রুয়ারির গান এই কবিতাটার উপরে। প্রথমে আমি বলে দেই যে তোমরা আসলে, হ্যাঁ বলো। মিস, আমার অন্য আরেকটা অনলাইন ক্লাস আছে মিস 9টা থেকে। মিস আমি কি লিভ নিতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি লিভ নিতে পারো। ওকে মিস। আচ্ছা, তোমার নামটা কি? আমাকে একটু তোমার নামটা বলে যাও। মিস আনফাল, ANFAL। আনফাল, ঠিক আছে আনফাল। তুমি একটু কাইন্ডলি হচ্ছে রেকর্ডটা থেকে আমাদের পরবর্তী আধা ঘন্টার ক্লাসটা একটু দেখে নিবে এবং আমরা এখন যে ক্লাস ওয়ার্কটা করব সেই ক্লাস ওয়ার্কটা তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ক্লাসরুমে তুমি হচ্ছে সেটা সেন্ড করে দিবে যেন আমি তোমার ক্লাস ওয়ার্কটা দেখে নিতে পারি। ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু বলছো? Yes, miss. হ্যাঁ বলো। Wish I memorized all the ranks of armed forces officers of the Bangladesh Army, Navy, and Air Force. All ranks.
হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের আর্মড ফোর্স রেজিমেন্টেরও একটা ডেজিগনেশন ছিল বা এখনো আছে। আর Yes, I memorized আমার this. মিস আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ও ম্যাম দ্যাটস ভেরি গ্রেট। ছিল। তুমি কি Miss, তোমার my দাদার কাছ থেকে grandfather কখনো কোনো মুক্তিযুদ্ধের স্টোরি শুনেছো? মিস শুনেছি মানে অল্প অল্প, মানে গ্রামে থাকেন তো তিনি, তাই আর কি যাওয়া হয় না, কিন্তু শুনেছি। খুব Miss, my কষ্ট লেগেছে grandfather. শুনে। Miss, my grandfather's younger brother was a Muktiyoddha. ওকে, দ্যাটস ভেরি আমার গ্রেট। দাদা ছিল একজন মুক্তিযোদ্ধা। ম্যাম আমার দাদা ছিল একজন মুক্তিযোদ্ধা। আই সি। আমাদের এখানে অনেকের তাহলে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস বা রিলেটিভস ফ্রিডম ফাইটার। দ্যাটস রিয়েলি ম্যাম গ্রেট। আমার নানাও মুক্তিযুদ্ধ ছিলেন। Ma'am, our Nana সরি, Muktiyoddha. Miss, my grandmother ম্যাম is আমার নানা মুক্তিযোদ্ধা ছিল। your grandmother. Oh, আমার My নানার ভাই grandfather, আসলে মুক্তিযোদ্ধা ছিল। but he ম্যাম gained some information, but he didn't do much. ম্যাম Not তিনি counting. মুক্তিযোদ্ধা ছিলেন, আর্মিও ছিলেন। ওকে, ইটস আ ভেরি গুড ইনফরমেশন যে তোমাদের এখানে অনেকের গ্র্যান্ড প্যারেন্টস, রিলেটিভস ফ্রিডম ফাইটার ছিল। ম্যাম আমরা এই রিলেটেড কোন একটা হোমওয়ার্ক হচ্ছে আমি আজকেই একটু পরে তাহলে তোমাদের ক্লাসরুমে অ্যাসাইন করে দিব। আই হোপ হোমওয়ার্কটা তোমরা এনজয় করবে। এখন আমরা একটা ছোট ক্লাস ওয়ার্ক করব এবং ক্লাস ওয়ার্কটা আমরা হচ্ছে 10 মিনিটসের মধ্যে শেষ করব। সেটা হলো এই যে আমাদের থার্ড যে কবিতাটা ফেব্রুয়ারির গান, এই কবিতাটার একটা হচ্ছে ছোট সামারি 5 লাইনসের, সেটা হচ্ছে আমরা এখন খাতায় লিখে ফেলবো, ঠিক আছে? এবং তোমাদের টাইম লিমিট থাকবে হচ্ছে 10 মিনিটস। 10 ম্যাম পুরো মিনিটস কবিতাটা Miss, how many line? 5 লাইনসের মধ্যে, 5 or 6 লাইনসের মধ্যে আমরা এই পুরো কবিতাটার একটা সামারি লিখবো বা মূল ভাব লিখবো, 5 থেকে খুব বেশি হলে 6 লাইনের মধ্যে, ঠিক আছে? এবং সময় থাকবে 10 মিনিট। এখন বাজছে হচ্ছে 9:12। তো তোমরা আমাকে 9:22 এর মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিগুলো পাঠিয়ে দিলে আমি ওখান থেকে চেক করে দিব তোমাদেরকে। মিস হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হ্যাঁ হ্যাঁ, কে কি বলছো? Miss Anita, Miss can, না মিস আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠাতে পারবো না, Miss, জাস্ট we can অ্যাডমিন send it. Miss, we অনলি can send it. Oh, Miss, okay, we okay, Miss, I we got can it. Miss, we send send our classworks and homework homeworks in classroom. Yes, আমি হচ্ছে ক্লাসরুমে তাহলে অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে, নো প্রবলেম। মিস আমরা কি লিখবো? তোমরা হচ্ছে লেখা শুরু করো, আমি ক্লাসরুমে অ্যাসাইন করে দিচ্ছি। কি লিখবো? আমরা হচ্ছে ফেব্রুয়ারির গান কবিতাটার একটা সামারি লিখছি বা মূল ভাব লিখছি 5 to 6 লাইনসের মধ্যে। বইটা পড়ে লিখবো, বইটা পড়ে লিখবো নাকি নিজের মতো লিখবো? নিজের মতো করে লিখবো আমরা। তোমরা চাইলে বইয়ের হেল্প নিতে পারো, বাট নিজের মতো করে লিখবো। ম্যাম 5-6 লাইনের বেশি হয়ে যাবে। সরি ম্যাম আমি যেটা শিখছি ওটা 5-6 লাইনের বেশি হয়ে যাবে। ট্রাই করো 5-6 লাইনের মধ্যে লিখার, কারণ যেহেতু আমরা 10 মিনিটস দিচ্ছি, খুব বেশি বড় করে লিখলে তুমি হয়তো টাইমের সাথে কভার করতে পারবে না। Miss, we can আচ্ছা। write it in 10 minutes, more lines. ওকে ফাইন, ঠিক আছে, তাহলে যদি তোমরা 10 মিনিটস এর মধ্যে মোর লাইনস লিখতে পারো তাহলে তোমরা সেটা লিখতে পারো। তোমরা যে যেটা শিখেছো 10 মিনিটস এর মধ্যে যদি কভার হয়, ইউ ক্যান রাইট।
Miss, within how many minutes we have to send it classroom? উইদিন নেক্সট 15 মিনিটস, তোমরা 10 মিনিটস লেখা শেষ করো, দেন বাকি 5 মিনিটস আমাকে ওটা সেন্ড করে দাও ক্লাসরুমে। না আপনি কি করতে রাত দিয়েছেন 12টার ম্যাম? আগে পাঠালে হবে না? না আপনি কি করতে দিয়েছেন ম্যাম? মিস সরি, হ্যাঁ আপনি কি 12টা করতে দিয়েছেন হবে না? এখন? হ্যাঁ ম্যাম আপনি একজন একজন এখন করে কি একটু বলো। করতে দিয়েছেন? ম্যাম আপনি এখন কি করতে দিয়েছেন ম্যাম? আমি হচ্ছে ফেব্রুয়ারির গান কবিতাটার একটা সামারি লিখতে দিয়েছি উইদিন 10 মিনিটস। তুমি চাইলে 5 থেকে 6 লাইনের মাঝে লিখতে পারো বা তার থেকে বেশি লাইনের মধ্যেও লিখতে পারো, ইটস আপ টু ইউ। লিখে আমাদেরকে ক্লাসরুমে অ্যাটাচ করে দাও। ক্লাসরুমে আমি তোমাদেরকে একটা নিউ ওয়ার্ক হচ্ছে অ্যাসাইন করেছি, সেখানে তোমরা চাইলে আমাকে হচ্ছে অ্যাটাচমেন্ট গুলো পাঠাতে পারো। মিস আমার এখানে কোনো নিউ ওয়ার্কটা আসেনি। কি হচ্ছে আবার একটু বলো। মিস আমার এখানে এখনো ক্লাসরুমে কোনো নিউ ওয়ার্ক আসে নাই। আচ্ছা আমি দেখছি। মিস রাত 12টার পাঠালে হবে না? হ্যাঁ বলো, কে কি বলছো? ক্লাস ওয়ার্ক 12টার আগে পাঠালে হবে না? আমরা তো এটা ক্লাস ওয়ার্ক করছি, তাই আমি চাচ্ছি যে তোমরা এখনই আমাকে একটু সেন্ড করে দাও ক্লাসের মধ্যে। আমার বাইরে তো মিস মার মোবাইলে ওই যে গুগল ক্লাসরুমটা। আচ্ছা ওকে ঠিক আছে, যাদের প্রবলেম আছে তারা আমাকে 12টার মধ্যে সাবমিট করে দিও। মিস কোথায় সাবমিট করবো আমি শুনতে পাইনি। মিস আমার এখনো আসে নাই। হ্যাঁ আমি দিচ্ছি। ম্যাম আমার লেখা শেষ। মিস ম্যাম হ্যাঁ, যাদের শেষ তারা পিডিএফ করো, আমি হচ্ছে ক্লাস ওয়ার্কে অ্যাসাইন করছি। ওকে ম্যাম। সাবমিট করবো। আচ্ছা এখন হচ্ছে একটু দেখো তোমরা ক্লাস ওয়ার্কে বাংলা ক্লাস ওয়ার্ক নামের কোনো ক্লাস ওয়ার্কের ফাইল পাচ্ছ কিনা। মিস ইয়েস, আমি ক্লাস ওয়ার্কটি কোথায় সাবমিট করবো আমি শুনতে পাইনি, আবার একটু বলবেন? তুমি হচ্ছে তোমার ক্লাসরুমে যাও, গুগল ক্লাসরুমে যাও, সেখানে দেখো বাংলা ক্লাস ওয়ার্ক নামে একটা নতুন টাস্ক হচ্ছে অ্যাসাইন করা হয়েছে। সেখানে হচ্ছে তুমি তোমার যেই ক্লাস ওয়ার্কটা আছে সেটা পিডিএফ করে অ্যাটাচ করে দাও। ম্যাম লেখা শেষ। যাদের যাদের লেখা শেষ তারা হচ্ছে ক্লাসরুমে তোমাদের ক্লাস ওয়ার্কটা হচ্ছে অ্যাটাচ করে দাও।
আমি ক্লাসরুমে একটা নতুন ফাইল ক্রিয়েট করে দিয়েছি বাংলা ক্লাসওয়ার্ক নামে, ওখানে অ্যাটাচ করে দাও। Yes? আমাকে যেহেতু পিডিএফটা করতে হবে, তাই কি আমি লিভ নিতে পারবো? হ্যাঁ, তুমি হচ্ছে লিভ নিয়ে তাহলে আবার পিডিএফটা অ্যাটাচ করে রিজয়েন করো। ওকে মিস। ওকে। মিস আমার এখানে তো দেখাচ্ছে না কোনো এর যে বাংলার তো। ম্যাম আমারও না। আমারও দেখাচ্ছে না। মিস আচ্ছা, আমারও দেখাচ্ছে না। ওকে ওকে, আমি তাহলে একটু চেক করি, কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো। তোমরা কি এখনো দেখতে পাচ্ছ না? একটু কাইন্ডলি চেক করে আমাকে জানাও তো। নো ম্যাম। নো মিস। No, miss, I still can't see it. তাহলে মিস আমরা আপনাকে পার্সোনালি পাঠাই। ওকে, সেটাও তোমরা আমাকে করতে পারো। মিস এখন পেয়েছি। পেয়েছো? মিস আমিও পাইছি। ওকে, Yes, ডান, miss. ঠিক আছে। Miss, I still haven't gotten the মিস sheet. এখনো আসছে না। I still don't. I Miss still G. haven't gotten it. আচ্ছা, যাদের আসছে না তারা একটু ওয়েট করো, আই গেস চলে আসবে, যেহেতু বাকিদের এসেছে। ম্যাম আমি তো পারতাছি, ম্যাম আমি তো পাচ্ছি না অ্যাসাইনটা। ওকে, যারা পারছো তারা আমাকে ওখানে অ্যাসাইন করে দাও, আর যারা পারছো না তারা একটু ট্রাই করো, যদি না হয় আমি অন্য আদার অপশন দিব তোমাদেরকে, ডোন্ট ওয়ারি। ম্যাম ম্যাম তাহলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যারা পারছো না তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে সেন্ড করে দাও। আই এম সেন্ডিং মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইন দ্য কমেন্ট বক্স, ওখানে আমাকে তোমরা সেন্ড করে দাও। ম্যাম আপনি যে লিংকটা দিয়েছেন ওই লিংকটা যে যেটা থেকে আসছে ওইটাই তো আপনার নাম্বার না? হ্যাঁ, আমি যে লিংকটা থেকে দিয়েছি ওটাই আমার নাম্বার, আমি হচ্ছে কমেন্টে তাও আমার নাম্বার দিয়ে দিচ্ছি। ম্যাম আপনার নাম কি মাইশা তাসনিম? না, আমার নাম মাইশা তাসনিম না। মিস আমি পাইনি। আমি হচ্ছে কমেন্টে তোমাদেরকে ইয়েটা দিয়ে দিয়েছি, আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে চেক করো, আমি পিন মেসেজ করে দিয়েছি। আর যারা যারা ক্লাসরুমে ফাইলটা পেয়েছো তারা কি ওখানে অ্যাটাচ করতে পারছো? মিস এতক্ষণ এসেছিল বাট এখন আবার দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে ক্লাসরুমের লিংকটা শেয়ার করি, দেখি তাতে কিছু হয় কিনা।
তোমাদের কি সবার লেখা শেষ? Yes, ma'am. Yes, miss. Yes, miss. ঠিক আছে, তাহলে যাদের লেখা Yes, শেষ miss. তারা Yes, miss. তারা আমাকে হচ্ছে যদি ক্লাসরুমে সেন্ড করতে পারো ক্লাসরুমে সেন্ড করে দাও, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও। ম্যাম 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 আমার নাম আনাস ম্যাম, আমি তো আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিছি। হ্যাঁ, তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছো আমি সবারটা পেয়েছি। মিস আমি সোহানা, আমি এখানে যে পাঠিয়ে দিচ্ছি, একটু চেক করেন। ঠিক আছে, আমি যার যেটা হচ্ছে সুইটেবল মনে হয় ক্লাস ওয়ার্ক যদি পারো ক্লাস ওয়ার্কে সেন্ড করো, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে সেন্ড করো। আর যারা হোয়াটসঅ্যাপে সেন্ড করছে আমি সবার ক্লাস ওয়ার্ক দেখতে পাচ্ছি। মিস ইয়েস মিস আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি, বাট আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি ওখানে ঢুকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমার নেটওয়ার্ক যখন ফ্লেক্সিবল হবে তখন হচ্ছে তুমি আমাকে সেন্ড করে দাও, তুমি একটু ট্রাই করতে থাকো কেমন? আর তোমরা যারা হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করেছো আমি সবারটা পেয়েছি। মিস আমার কারণের জন্য আমি দিতে পারছি না। কি হয়েছে আমাকে একটু বলো। মিস আমারটা দেখে মিস লো নেটওয়ার্কের জন্য আমি দিতে পারছি না। আচ্ছা, যারা নেটওয়ার্ক ইস্যুর জন্য দিতে পারছো না বা অন্য কোনো আদার্স প্রবলেমের জন্য সেন্ড করতে পারছো না তারা আমাকে ক্লাস শেষ হওয়ার পরে সেন্ড করে দিও। মিস আমার নাম রাইসা, আপনি কি আমাকে মিস আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি। আচ্ছা, আমি একটু নামগুলো বলি আমি কাদেরটা পেয়েছি, তাহলে তোমাদের কনফিউশন থাকবে না। আমি আবু তৌহিদেরটা পেয়েছি, আমি রাইসারটা পেয়েছি, সোহানা, তারপরে হলো আরেকজনেরটাও পেয়েছি কিন্তু তার নাম দেখতে পাচ্ছি না, ফারহান আবিদেরটা পেয়েছি। ওকে, সো তোমরা যারা যারা সেন্ড করেছো সামিন হায়দারেরটা পেয়েছি। চেক করে দিবেন? হ্যাঁ, আমি চেক করে দিব। চেক করে হচ্ছে আমি তোমাদেরকে কমেন্ট গুলা অ্যাটাচ করে দিব। আর আপাতত হচ্ছে আমি তোমাদেরকে একটা সামারি হচ্ছে ক্লাসে শেষ করে দেই। সবার কি লেখা শেষ হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, যাদের এখনো লেখা শেষ হয়নি বা সেন্ড করছো এখনো তারা হচ্ছে সেন্ড আমাকে ক্লাস শেষে করে দিবে। আমি সেন্ড করতে পারছি না। ট্রাই করতে থাকো। আর হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে Did you see my pages? Ma'am, I'm Nazifa. Did you was the PDF sent over there? Nazifa, I get your taskwork. আচ্ছা, যারা ক্লাসরুম লিংকে ঢুকতে পারছো না তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও। কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দিয়েছি, ওখান থেকে নাম্বারটা নিয়ে আমি সেন্ড করে দাও। আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে আমি সবার টেক্সট পেয়েছি। মিস ফারহান আবিরটা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ম্যাম আপনাকে সেন্ড করার সময় আবার দেখা যাচ্ছে না। একজন একজন করে একটু বলো। আপনাকে সেন্ড করার সময় গুগল ক্লাসরুমে ওটা দেখা যাচ্ছে না আবার। আচ্ছা, গুগল ক্লাসরুমে যদি দেখা না যায় আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও, কোনো সমস্যা নেই। আর গুগল ক্লাসরুমের ইস্যুটা আমি দেখছি ক্লাস শেষ হলে। এখন আপাতত আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও। আচ্ছা, আমরা হচ্ছে ফেব্রুয়ারির গান কবিতাটার যদি একটা সামারি করি। ফেব্রুয়ারির গান কবিতাটাতে আচ্ছা একটা
আচ্ছা, ফেব্রুয়ারি গান কবিতাটাতে মূলত আমাদের 1952 সালের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের বা 21শে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে। এবং এখানে এই যে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যে আমাদের ছাত্র সমাজ এত আন্দোলন করেছে, সেই ব্যাপারে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা জানি যে আমাদের মহান ভাষা আন্দোলনে কিন্তু সালাম, বরকত, রফিক, জব্বার নামক শফিউর সহ আরো অনেক ভাষা শহীদ হচ্ছে তাদের আত্মত্যাগের জন্য শহীদ হয়েছিলেন এবং তারা হচ্ছে আমাদের ভাষার জন্য তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই কবিতাটিতে মূলত ভাষা আন্দোলনের সেই সকল ভাষা শহীদের স্মরণ করা হয়েছে এবং এই যে আমরা ভাষার জন্য আত্মত্যাগ করেছি বা জীবন দিয়েছি, সেই আত্মত্যাগের কথা এই কবিতাটাতে কিন্তু বলা হয়েছে। বলা হয়েছে যে বাংলা হলো আমাদের মায়ের ভাষা এবং শহীদ যেই ছেলেরা আছে তারা কিন্তু এই ভাষার জন্য বা এই মায়ের ভাষার জন্য, আমাদের মুখের ভাষার জন্য তাদের জীবন কিন্তু উৎসর্গ করেছিলেন। এবং প্রতিটা মানুষের আত্মত্যাগের বিনিময়ে বা প্রতিটা ভাষা শহীদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই ফেব্রুয়ারি মাসকে পেয়েছি, আমরা আমাদের এই মহান বাংলা ভাষাকে পেয়েছি। এখানে ফেব্রুয়ারির গান কবিতাটিতে মূলত আমাদের 21শে ফেব্রুয়ারিকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে এবং আমাদের যারা ভাষা শহীদ ছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। তাদের আত্মত্যাগের কথা আমরা এই কবিতার মাধ্যমে স্মরণ করছি বা তাদের আত্মত্যাগের কথা আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারছি। আমরা যদি কবিতার যিনি লেখক তার একটু কবি পরিচিতিতে আসি, ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন লুৎফর রহমান রিটন। তিনি 1961 সালের 1 এপ্রিল ঢাকাতে জন্মগ্রহণ করেন এবং তিনি কিন্তু অনেক গল্প উপন্যাসও লিখেছেন। তিনি 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পায়। টেলিভিশনের তিনি একজন উপস্থাপক ছিলেন এবং একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে তিনি কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন। তার বেশ কিছু শিশুদের জন্য লেখা গ্রন্থ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ধুত্তুরি, ঢাকা আমার ঢাকা, ছড়াও ছবিতে মুক্তিযুদ্ধ, ভূতের বিয়ের নিমন্ত্রণে, বাচ্চা হাতির কাণ্ড কারখানা ইত্যাদি। আচ্ছা, ফেব্রুয়ারি গান কবিতা নিয়ে তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? No, ma'am. No, miss. Okay. No, ma'am. Okay, ঠিক আছে। ফেব্রুয়ারির গান কবিতার সকল এক্সারসাইজ কি আমাদের করা হয়েছে? আমরা ক্লাস এখনই শেষ করে দিব, তোমাদের প্রেজেন্টটা নিব এখন, তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ম্যাম আপনি হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছিলে? মিস আপনি আমাদের সিডব্লিউ গুলো কি চেক করে হোয়াটসঅ্যাপে ফিডব্যাক পাঠাবেন? यस, আমি তোমাদের সিডব্লিউ চেক করে হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি সবার ফিডব্যাক ম্যাম 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 যাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে তারা কি লিভ নেবে? यस, যাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে তারা লিভ নিতে পারো এবং তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় সবাই একটু আমাকে অ্যাটেন্ডেন্স দেওয়ার সাথে সাথে তার নাম এবং স্কুলের নামটা বলবে যেন আমি তোমাদের সাথে পরিচিত হতে পারি। এবং যারা ক্লাসের মাঝখানে ছিলে না বা ক্লাসের শুরুতে ছিল না তাদের সবার উদ্দেশ্যে আমি হচ্ছে এখন আমার পরিচয় দিই। আমরা হচ্ছে ক্লাসটা শেয়ার বন্ধ করে দিয়েছে, আমাদের ক্লাস শেষ। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের সাথে এখন থেকে বাংলা ক্লাস নিব। আমার নাম হচ্ছে সালসাবিল ইউসুফ, আরিশা সালসাবিল, সার্টিফিকেট নেম সালসাবিল ইউসুফ। এছাড়া আমার বাইরের ডাক নাম হচ্ছে আরিশা সালসাবিল। আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এবং স্কুল কলেজ দুইটাই আমার হলো বিকর্নেসা নুন স্কুল। আমি ঢাকাতে থাকি। তোমাদের সাথে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হলো ওটা হলো আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যে কোনো প্রয়োজনে বা যে কোনো প্রবলেম ফেস করলে আমার সাথে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর হলো তোমাদের আমি ক্লাস ওয়ার্কে মানে গুগল ক্লাস ওয়ার্কে একটু পরে হয়তো বা একটা হোমওয়ার্ক অ্যাসাইন করে দিব। সেখানে হোমওয়ার্ক অ্যাসাইন করার পর আমি সেটা তোমাদেরকে
ইনফর্ম করব যে হোমওয়ার্ক অ্যাসাইন করা হয়েছে, হয়তো বা লিংক সেন্ড করব বা এনি আদার ওয়েতে আমি তোমাদেরকে ইনফর্ম করব, এবং সেটার একটা ডিউ ডেট আমি দিয়ে দিব, সাবমিশন একটা ডেট দিয়ে দিব। ওই টাইমের মধ্যে তোমরা আমাকে হোমওয়ার্কটা সাবমিট করে দিবে গুগল ক্লাসরুমে। আর এখন আমি হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিব। আমি তোমাদের প্রশ্নতে আসছি, শেষ করি। মিস আসসালামু আলাইকুম, আপনাদের কথা হ্যাঁ আমি আসছি, আমরা একজন একজন করে শুনি তোমরা কে কি বলতে চাচ্ছ। তাজওয়ার বলো কি বলতে চাচ্ছ। ওই যে আপনি আমাদের প্রতিদিন ক্লাস নেন, প্রতি বাংলা ক্লাস পিডিএফটা মানে আমি গুগল ক্লাসরুমে কোনোভাবে আপলোড করতে পারছি না, এটা কিভাবে, মানে এটা বড় ফাইল তো এটা কোনোভাবে এটা ওখানে হচ্ছে না। আচ্ছা তাহলে হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে পারো। ম্যাম আমার তো কালকে একটা এক্সাম আছে, আমি কি লিভ নিতে পারি? আচ্ছা আমরা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপর আমরা ক্লাসটা শেষ করব। এখন থেকে কি আপনি আমাদের রেগুলার বাংলা ক্লাস নেবেন, প্রতিদিন বাংলা ক্লাস নেবেন ম্যাম? না আমাদের প্রতিদিন বাংলা ক্লাস হবে না, আমাদের সপ্তাহে একদিন বাংলা ক্লাস হবে, এবং তোমাদেরকে রুটিন সহ বাংলা ক্লাস দিবে। আপনি কি এখন থেকে আমাদের বাংলা ক্লাস নেবেন? আচ্ছা হ্যাঁ আমি হচ্ছে বাংলা ক্লাস দিব। ম্যাম আমি নিউ কামার, আমরা আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই, অ্যাটেন্ডেন্সের পরে আমরা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আবার নিব। একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তোমরা একটু তোমাদের যা যা ইনকোয়ারি আছে একটু আমাকে কমেন্টে লিখতে থাকো, আমি দেখে নিব। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই, কেমন? ওকে আচ্ছা রাইফা মেহনুর, রাইফা মেহনুর কি আছো? মাহাসাতি, দিবা, তিহা, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা তিহা প্রেজেন্ট। তারপরে হচ্ছে ওয়াফিকা হোসাইন তাফসিয়া, ওয়াফিকাকে আমি দেখতে পাচ্ছি না পার্টিসিপেন্টে। মুরসালিন, 3, 9, 18। মাহিরা, মিস এর মনে হয় আমাদের রেজাল্ট শিট না। Yes, yes, I think it is class 4. জনের নাম বলছেন, একজন আমাদের ক্লাসমেট না। আচ্ছা Yes, I think it's grade 4. ওকে আমি একটু তাহলে চেক করি দাও। আচ্ছা ফাইন, আমি হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখান থেকেই দেখে নিচ্ছি। আমি ওটা হচ্ছে শীটে অ্যাড করে দিব। নাবিহা আছো, তাহজিব আছো, মিহরান আছো, ফাইজান আছো, তারপরে আমার নাম আনাস। আব্দুল্লাহ আনাস। আচ্ছা আব্দুল্লাহ আনা, ঠিক আছে। ম্যাম তাওহীদ, ম্যাম সামিন, ম্যাম ফারহান আবিদ। তোমরা একটু হচ্ছে কমেন্ট বক্সে তোমাদের নামগুলো হচ্ছে একটু আমাকে লিখে দাও, আমি ওখান থেকে দেখে তাহলে অ্যাটেন্ডেন্স শিটে আমি প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি। যার যার নাম লেখা হয়ে যাবে তারা লিভ নিতে পারো। আমি নিউ কামার, গতকালকে এসেছি, তো আমার প্রেজেন্ট হচ্ছে, আমার নাম হয়তো আসেনি। আচ্ছা তুমি তোমার নামটা আমাকে লিখে দিয়ে যাও, আমি আচ্ছা ওখান থেকে দেখে নিব।
ম্যাম যারা নাম লিখেছে তারা কি লিভ নেবে? হ্যাঁ, একটু হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু তোমরা নামটা লিখে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। মিস ইয়েস ফাইজান। মিস আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। মিস কিউসি কোথায় থাকেন? কি আমি পিডিএফ ফাইলে অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু এটা কোনোভাবে অ্যাড হচ্ছে না, কোনোভাবে যেতে পারছি না। তাহলে হচ্ছে আমাকে কোথায় থাকেন? হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও, আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখে নিব। মিস হ্যাঁ বলো। মিস আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়েছেন? হ্যাঁ আমি হচ্ছে কমেন্টে তোমরা আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি ওখান থেকে দেখে নিচ্ছি। মিস আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা অ্যাটেন্ডেন্স দিয়েছো তারা লিভ নিতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আজকে ক্লাস নিয়ে কারো কোনো ইনকোয়ারি বা ক্লাসের কোনো ব্যাপার বুঝতে পারিনি বা ক্লাস নিয়ে তোমাদের কোনো কমেন্ট? মিস আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্সের সময় আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমি রাইসা, আমাকে কি প্রেজেন্ট দিয়েছেন? হ্যাঁ রাইসা, তুমি কি কমেন্টে লিখেছো তোমার নামটা? নো মিস। তাহলে একটু কমেন্টে লিখে দাও। আচ্ছা আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস স্কুলও কি লিখবো? হ্যাঁ স্কুলও লিখে দাও। আমার বাসা হচ্ছে ঢাকাতে, আমি ঢাকাতেই থাকি। ওকে। আসসালামু আলাইকুম। ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমার কোশ্চেন ছিল। But no, sorry, about the next class, I have one question. Sorry, Mihran. Next, I don't have a question about this class, but I have a question about the next class. For some reason, I couldn't hear you. Can you please Miss, he said that he had a question about the next class. About the next Yes, class? miss. Okay. Our next class will be held most probably next Thursday. Yes, miss. But will you and Marthavis both teach? Or only will you teach, miss? Can you please write me, Mihran? মিস ও জিজ্ঞেস করেছিল মিস মানে নেক্সট ক্লাসে মিস আপনি মিস আর হচ্ছে অন্য মিস বাংলা মিস দুজনই কি বাংলা ক্লাস নেবেন? আচ্ছা তোমাদেরকে মোস্ট প্রবাবলি ওটা ইনফর্ম করে দেওয়া হবে, কেমন? Okay, miss. At least I also liked your class today. Oh, thank you, Mihran. Miss, me too. Okay, thank you. আচ্ছা ক্লাস ওয়ার্কের মোস্ট প্রবাবলি কোনো একটা ইস্যু হয়েছে আর অ্যাটেন্ডেন্সের কোনো একটা ইস্যু হয়েছে, আমি ওটা একটু ফিক্স করে নিব। আর তোমাদের যাদের অ্যাটেন্ড ছিলে আজকে বা প্রেজেন্ট ছিলে, আমি ওদের কমেন্ট হচ্ছে দেখতে পেয়েছি, আমি ওদের সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। স্টিল হচ্ছে নেক্সট ক্লাসে যদি কারো কোনো অ্যাটেন্ডেন্স নিয়ে এনকোয়ারি থাকে আমাকে নেক্সট ক্লাসে জানাতে পারো। আর তোমরা যারা যারা স্কুলের নাম লিখেছো আমি সবার স্কুলের নাম পেয়েছি। নাইস টু মিট ইউ গাইস, থ্যাংক ইউ। তো আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ। Miss, nice to meet you too. Assalamu alaikum, miss. ওয়ালাইকুম আসসালাম।